বাগবাজার বলতেই আমাদের মনে আসে বাগবাজারের রসগোল্লা আর বাগবাজার সার্বজনীনের প্রতিমা। কিন্তু শুধু রসগোল্লা বা বাগবাজার সার্বজনীন নয়, বাগবাজারের আনাচে কানাচে রয়েছে ঐতিহ্যের ছোঁয়া। বাগবাজারের মায়ের ঘাট হোক কিংবা বলরাম মন্দির কিংবা গিরিশ ঘোষের বাড়ি বা সিস্টার নিবেদিতার বাড়ি, এই স্থানে চিরাচরিত সময়ের অনেক মহাপুরুষের আসা যাওয়া ছিল। চলো আজ তোমাদের ঘুরে দেখাই সম্পূর্ণ বাগবাজারের ঐতিহ্যময় স্থানগুলি ও তার ইতিহাস। বাগবাজার বাটার মোড়ে নেমে হাঁটতে হাঁটতে চললাম আমার প্রথম ডেস্টিনেশনের দিকে, যেটি হলো বসুবাটি। এটি সমগ্র কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী বাড়িগুলির মধ্যে একটি। প্রায় 22 বিঘা জমির উপর তৈরি এই বাড়িটির ভগ্নপ্রায় দশা দেখলে সত্যিই খারাপ লাগে। বাড়িটি হেরিটেজ স্বীকৃতি পেয়েও বিপজ্জনক বাড়ি হিসেবে কলকাতার বুকে এখনও দণ্ডায়মান। এই বসুবাটি 1876 সালে তৈরি হয়েছিল, যেটি ইউরোপিয়ান, বাঙালি ও মুসলিম ঐতিহ্যের সংমিশ্রণ। বলা হয় স্বামী বিবেকানন্দকে এই বাড়িতেই আদর আপ্যায়ন করা হয়েছিল যেদিন উনি শিকাগো থেকে দেশে ফিরলেন। স্বদেশী আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর শিয়ালদা থেকে কলকাতার বসুবাটি অবধি বিশাল মিছিলের আয়োজন করেন এবং এই বাড়ি থেকেই রাখিবন্ধন উৎসব চালু করেন। বঙ্গভঙ্গের প্রতিবাদে হিন্দু মুসলিম ঐক্যতার প্রতীক হিসেবে তিনি রাখিবন্ধন উৎসব শুরু করেন এবং স্বরাজ্য দল স্থাপন করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে। বর্তমানে বাড়িটির ভেতরে প্রবেশ নিষিদ্ধ। বাড়িটি এখন নেওটিয়া গ্রুপের আন্ডারে রয়েছে, তবে কোনো শ্যুটের জন্য ভেতরে উইথ পারমিশন এন্ট্রি ইজ অ্যালাউড। এখানে কিছু বাংলা সিনেমারও শুটিং হয়েছে, যেমন 22শে শ্রাবণ আর দশম অবতার। ওখান থেকে বেরিয়েই হাঁটা পথে চললাম গিরিশ ভবনের দিকে। বাগবাজারের সমস্ত ঐতিহ্যবাহী স্থানগুলোই কিন্তু হাঁটা পথে পৌঁছে যাওয়া যায়। সোজা হাঁটতে হাঁটতে বাঁ হাতেই কিছু দূর হাঁটলেই রাস্তার মাঝে গাছপালায় ঢাকা গিরিশ ঘোষের বাড়ি। এই বাড়িটিও কিন্তু একটি হেরিটেজ বিল্ডিং। এই বাড়িতেই গিরিশ ঘোষের জন্ম। একের পর এক নাটক তিনি উপহার দিয়েছেন। স্টার থিয়েটারে দক্ষযোগ্য নাটকে তিনি অভিনয় করেছিলেন বিনোদিনী দাসীর সঙ্গে, যেখানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দর্শক ছিলেন। সেই ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠাতা গিরিশ ঘোষের বাড়িরও আজ সংস্কার প্রয়োজন, আর এই বাড়ির ভেতরেও প্রবেশের অনুমতি নেই। এবার যাচ্ছি সিস্টার নিবেদিতার বাড়ি। 1898 সালে এখানেই ভগিনী নিবেদিতা তার বালিকা বিদ্যালয়টি শুরু করেন। শ্রী শ্রী মা শারদা দেবী স্বয়ং এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেছিলেন এবং স্বামী বিবেকানন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিস্টার নিবেদিতা মূলত ভারতবর্ষের নারী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করেন। বাড়িটির ভিতরে সিস্টার নিবেদিতার জীবনের নানা অ্যাচিভমেন্ট বর্ণিত রয়েছে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। প্রবেশ মূল্য 50 টাকা। শুক্র, শনি ও রবিবার দুপুর 1টা থেকে বিকেল 5:30 অবধি খোলা থাকে। এরপর যাচ্ছি বলরাম মন্দির। বলরাম মন্দির একসময় বলরাম বসুর বসত বাড়ি ছিল, যিনি শ্রীরামকৃষ্ণ দেবের পরম শিষ্য ছিলেন। 1897 সালে স্বামী বিবেকানন্দ এই বাড়িতেই একটি বৈঠকে সিদ্ধান্ত নেন যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করা হবে। 1922 সালে এই বাড়িটিকে প্রার্থনার স্থান করা হয় স্বামী বিবেকানন্দের অনুগামীদের জন্য। 2002 সালে এটি রামকৃষ্ণ মিশনের একটি শাখা হিসেবে পরিগণিত হয়। বর্তমানে এই স্থানে নিয়মিত পূজা অর্চনা, প্রার্থনা, লেকচার্স দেওয়া, এছাড়াও রামকৃষ্ণদেব, সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের জন্মতিথি অনুষ্ঠিত হয়। এই বাড়িটি উত্তর কলকাতার সুবিশাল বাড়িগুলোর মতো বিশাল আকারের। বড় বড় পিলার, খিলান, করিবর্গা, লাল সিমেন্টের মেঝে সমস্ত কিছুই ভীষণ নস্টালজিক করে তোলে। বাড়িটিতে একটি লাইব্রেরি রয়েছে। একদিকে বিশেষ মর্যাদায় সংরক্ষণ ও চিহ্নিত করা হয়েছে রামকৃষ্ণের এখানে বসবাসকালে ব্যবহৃত ঘরটি।
তোমরা এখানে নীরবতা, নির্জনতা ও আধ্যাত্মিক চেতনা অনুভব করতে পারবে। ভোরবেলায় 6:30 থেকে 11:30, আবার বিকেল 4টে থেকে 8টা অবধি খোলা থাকে। আমি বলবো দিস ইজ এ মাস্ট ভিজিট প্লেস, অবশ্যই আসা উচিত সববার। বলরাম মন্দির থেকে বেরিয়েই ঠিক উল্টো দিকের গলি দিয়ে চলে গেলেই পেয়ে যাবে কলকাতার বুকে এক টুকরো বৃন্দাবন। 1347 বঙ্গাব্দে এই মন্দিরটি নন্দলাল বাবু স্থাপন করেন। তিনি বৃন্দাবন ঘুরে এসে অনুপ্রাণিত হয়ে নববৃন্দাবন প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে অন্নকূট পুজো ভীষণ বড় করে পালিত হয়। অন্নকূট পুজোর সময় শ্রীকৃষ্ণকে 350 রকমের ভোগ দেওয়া হয়। প্রায় 83 বছরের পুরনো এই মন্দির ভীষণ পরিষ্কার। রথযাত্রাও এখানে সুন্দরভাবে পালিত হয়। এছাড়াও এখানে দুর্গাপুজো, অন্নপূর্ণা পুজো সমস্ত কিছুই পালন করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে চাইলে তো অবশ্যই আসতে পারো। এছাড়াও এখানে এস্থেটিক ফটোশ্যুটও করে অনেকে, কারণ ফটো ভিডিওতে বিশেষ কোনো রেস্ট্রিকশন নেই। বাগবাজারেই এত বড় আর সুন্দর একটি মন্দির আছে সত্যিই জানা ছিল না। এবার যাচ্ছি মায়ের বাড়ির উদ্দেশ্যে। বাগবাজার মোড় থেকে অটো করে সঞ্জীবনী হসপিটালের সামনে নেমে উইমেন্স কলেজের দিকে হেঁটে গেলেই একটি গলির ভিতরেই পড়বে মায়ের বাড়ি। মায়ের বাড়ির সামনে অনেক ফুলের দোকান আছে। মা শারদা যেহেতু পদ্মফুল ভীষণ ভালোবাসতেন, তাই পদ্মফুল নিয়ে গেলাম মাকে দর্শন করতে। মা শারদা 1909 সাল থেকে 1920 সাল পর্যন্ত এই বাড়িতেই বসবাস করতেন। কলকাতার বুকে মায়ের যেহেতু কোনো বাড়ি ছিল না, তাই স্বামী বিবেকানন্দ মায়ের বাড়িটি বানানোর সিদ্ধান্ত নেন। তখনকার সময় এই বাড়িটি তৈরি করতে 11,000 টাকা খরচ হয়েছিল। মা শারদা কখনো কাউকে না খাইয়ে ফেরত পাঠাতেন না, তাই মায়ের বাড়িতে এলেও কেউ খালি মুখে ফেরত যায় না। প্রত্যেক দিনই ভোগ প্রসাদ দেওয়া হয়। ভোগ প্রসাদ গ্রহণের জন্য সকাল 9:30 থেকে 11:30 অবধি কুপন সংগ্রহ করা হয় এবং দুপুর 12টায় ভোগ বিতরণ শুরু হয়। মায়ের বাড়ি সকাল 6:30 থেকে 11টা অবধি, আবার বিকেল 4টে থেকে 8টা অবধি খোলা থাকে। এখন যেখানে মায়ের ফটো রয়েছে সেটি ছিল মায়ের পুজোর ঘর। প্রতিনিয়ত জীবনের ঝুটঝামেলা, চিন্তা ভাবনা থেকে কিছুক্ষণের জন্য স্বস্তি পেতে চলে এসো মায়ের বাড়িতে। মায়ের বাড়ি থেকে হাঁটা পথেই পৌঁছে যাবে মায়ের ঘাট। মায়ের ঘাট সংলগ্ন এলাকাতেই রয়েছে বাগবাজার স্টেশন। মা শারদা নিয়মিত এই ঘাটে স্নান করতে আসতেন। জায়গাটি ভীষণ শান্ত ও নির্মল।
কিছু সময় এই ঘাটটিতে প্রিয় মানুষের সাথে বসে কাটিয়ে দিতে পারো। এত সুন্দর এই ঘাটটিতেও যত্রতত্র ময়লা ফেলা, যেটি দেখলে খারাপ লাগে। এরপর যাচ্ছিলাম 500 বছরের পুরনো মদনমোহনের মন্দিরে। মায়ের ঘাট থেকে এক অটো ধরে মদনমোহন তলায় পৌঁছে গেলাম, আর সেখানেই দেখতে পেলাম একটি সুবিশাল কালী মন্দির। এই মা কালীকে শ্রীরামকৃষ্ণদেব গিন্নিমা বলতেন। কি সুন্দর মায়ের মুখ, জ্বলজ্বল করছে। প্রায় 300 বছরেরও পুরনো মদনমোহনের মন্দির আর 500 বছরেরও পুরনো এই মূর্তি কলকাতার শোভাবাজার এলাকায় অবস্থিত অত্যন্ত বিশাল একটি জমিদার বাড়ি। 1765 সালে প্রতিষ্ঠিত এই মন্দির গোকুলচন্দ্র মিত্র নির্মাণ করেছিলেন, যিনি কলকাতার অন্যতম ধনী ব্যক্তি ছিলেন। সুদূর বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে মদনমোহনের এই মূর্তিটির কলকাতায় পৌঁছানোর একটি ইতিহাস রয়েছে। মূর্তিটি একসময় দরিদ্র পুরোহিত ধরণীর কাছে ছিল, যিনি বিষ্ণুপুরের জঙ্গলে থাকতেন। তার কাছ থেকে মাল্য রাজ্যের রাজা মূর্তিটি চুরি করেন ও প্রায় 100 বছর পর মন্দির স্থাপিত হয়। বলা হয় মারাঠা আক্রমণের সময় স্বয়ং মদনমোহন মাল্য রাজাকে রক্ষা করেছিলেন। মাল্য রাজা চৈতন্য সিংহের থেকে বিষ্ণুপুর দখল করে নেওয়ার পর তিনি মূর্তি নিয়ে চলে আসেন কলকাতায়। মনে করা হয় ধার দেনা শোধ করতে না পারার কারণে গোকুল মিত্র এই মূর্তিটি আর ফেরত দেননি। অন্নকূট উৎসব ও রাস পূর্ণিমার জন্য এই মন্দির ভীষণভাবে বিখ্যাত। এই বিশাল বাড়ি দারুণ ঐতিহ্যময়, কিন্তু ফাঁকা দালান দেখলে ভীষণ খারাপ লাগে। দোতলায় উঠলে মন্দিরটি দেখতে পাবে প্রায় 700 বছরের পুরনো মদনমোহনের এই মূর্তি। কেমন লাগলো বাগবাজারের এই দর্শনীয় স্থানগুলি জানাতে ভুলো না কিন্তু। যদিও এই স্থানগুলি সমগ্র কলকাতারই ঐতিহ্যকে তুলে ধরে। বাগবাজার আসলে ছিল পেরিন সাহেবের বিশাল বাগান। সেখান থেকে সমগ্র জায়গায় ফুল সরবরাহ করা হতো। পেরিন সাহেবের মৃত্যুর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই জায়গাটি কিনে নেয় এবং এই সংলগ্ন এলাকায় বাজার গড়ে ওঠে। সেই থেকেই এই জায়গার নাম হলো বাগবাজার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।